গুড মর্নিং। শুরু করছি অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ইংলিশের একদম বেসিক গ্রামার নিয়ে। তোমরা যারা নিচু ক্লাসে পড়ো তাদের জন্য এই ক্লাসটি ভীষণভাবে উপকারী, এবং তার পাশাপাশি যারা উঁচু ক্লাসেও পড়ো তাদের অনেক সময় না এই নিচু ক্লাসে ফেলে আসা সেই বিষয়গুলোকে একটুখানি ঝালিয়ে নেওয়ার খুব প্রয়োজন পড়ে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু আমাদের সব সময়কার জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অর্থাৎ টেন্স। ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং কথা বলবার জন্য তোমাদেরকে পড়াবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুদেশনা ম্যাম। সুদেশনা ম্যামকে আমি ওয়েলকাম জানাবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার। যেটা বললাম যে আজকে যেটা আমরা পড়বো, অর্থাৎ অবশ্যই ডেফিনেটলি আমরা সবাই পড়বো, তো ইংলিশ গ্রামারের টেন্স। এই টেন্সটা কিন্তু সব সময়কার জন্য ভীষণভাবে দরকার। আর আজকে যেটা আমি পড়াবো, আমি টেন্স যেটা আমরা প্রত্যেকে মানে একটা বেসিক ওয়েতে জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কিন্তু এই যে টেন্স, এই টেন্সের পিছনে মানে আমরা শুধু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার জানলে হবে না, আমাদের পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে আরো অনেকটা জানার পর আমাদের মনে হয় যে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, ফিউচার টেন্সে ঢোকা উচিত। তো আমি একেবারে বেসিক মানে একেবারে শুরু থেকেই শুরু করব। আর তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো, আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা টেলিফোন করো, তোমরা জেনে নিও। এবং যদি কোনো কারণে এখনকার এই অনুষ্ঠানটা মিস করে থাকো তাহলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠান ফেসবুক এবং ইউটিউবেও থাকছে। তাই তোমরা তোমাদের সময় মতো করে, পড়াশোনা হ্যাম্পার করে দেখতে হবে না, তোমাদের সময় মতো করে যে সময়টা ফ্রি টাইম তোমাদের রয়েছে সেই সময়টাতে তোমরা একটুখানি দেখে নিও এই অনুষ্ঠান, এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে এই অনুষ্ঠানের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকে। হ্যাঁ, একদমই তাই। প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমি একবারে বোর্ড ওয়ার্ক শুরু করব। তোমরা সেই অনুযায়ী আমার সাথে একই সাথে চলো। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও আমাকে ফোন করে, এখানে নাম্বার যাচ্ছে। আর আমি আজকে যেটা করাবো প্রধানত ভার্ব টেন্স। ভার্ব টেন্স কেন বলছি, কারণ এই যে ভার্বের বিষয়টা, এইটা জানাটাও কিন্তু ভীষণভাবে দরকার। তার যে চেঞ্জেসগুলো, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই যে চেঞ্জেসগুলো কেন হয়, কিভাবে হয়, আগে আমি এইভাবে বোঝাবো। তারপরে যেটা বোঝাবো সেটা হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তার সাথে কীরকম ধরনের ভার্ব বসে, কিভাবে কি বসে, তার এই জিনিসটা গোটাটা আমি আগে পড়াবো। তারপরে কিন্তু আমি ধীরে ধীরে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আর তার ক্লাসিফিকেশনে ঢুকবো। আমি জানি এটা হয়তো আজকে পুরোটা সম্ভব হবে না, কিন্তু এর কন্টিনিউয়েশন নিশ্চয়ই থাকবে। তোমরা ফলো করতে থাকো। আমি শুরু করছি আজকে। তো আমি যেটা আজকে প্রথমে শুরু করব, যে ভার্ব টেন্স এই বিষয়টা কি, ক্রিয়ার কাল যেটা আমরা বাংলায় বলে থাকি, এই বিষয়টা কি। প্রধানত যে সময়ে কোনো কাজ সম্পন্ন হয় সেই সময়কে আমরা কিন্তু ক্রিয়ার কাল বলে থাকি। মানে যে ভার্ব যে জিনিসটা, সেটা মানে কোনো কাজ করা অর্থে আমরা ভার্ব বলি, তাই তো? আমরা সবাই জানি ভার্ব জিনিসটা মানেই কোনো কাজ করা অর্থে আমরা ভার্ব বলে থাকি। এইবারে কোনো সময়ে যে কাজটা সম্পন্ন হচ্ছে সেই সময়টাকেই আমরা বলে থাকি ক্রিয়ার কাল। এখান থেকেই কিন্তু টেন্সের বিষয়টায় ঢোকা, যেখানে আমরা বাংলায় বলছি ক্রিয়ার কাল, ইংরেজিতে আমরা বলছি ভার্ব টেন্স। এবারে যে বিষয়টা হচ্ছে, যে এই বিষয়টা মানে সময়ের মানে কি বলতে চাইছে। সময় মানে কি হচ্ছে বা কি হবে বা কি হয়েছিল বা কি হয়েছে। দেখো, আমি বাংলা দিয়ে বোঝালাম, কেন বাংলা করে বোঝালাম, কারণ তোমরা নাহলে ইংলিশ ট্রান্সলেট করলে বুঝতে পারবে না। দেখো, কি হচ্ছিল, কি হয়েছিল, এই জিনিসটা বোঝালে আমরা কি বোঝাই, যে পাস্ট, পূর্বে কি হচ্ছিল বা কি হয়েছিল। আবার অপরদিকে কি হচ্ছে মানে এখন কি হচ্ছে, এই বর্তমান সময় কি হচ্ছে, প্রেজেন্ট। আবার কি হবে, পরবর্তী সময়ে কি হবে, দ্যাট ইজ ফিউচার। তার মানে দেখো, যদি আমি বলি যে আমি এখন পড়াচ্ছি, আমি এখন ইংলিশ গ্রামার পড়াচ্ছি, তার মানে এটা কিন্তু এখন হচ্ছে। এই যে পড়ানো, এটা একটা কাজ, সেই কাজটা এখন হচ্ছে, এই পড়ানোটা, তাই এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। আবার আমি পড়াচ্ছিলাম, পড়ানো কাজ, একইভাবে কাজ, ভার্ব। এই ভার্বটা কোন সময় হচ্ছে, আগে হয়েছে, পড়াচ্ছিলাম, তাই জন্য এটা চলে গেল পাস্টে। এবারে ফিউচারে কি, আমি পড়াবো, পড়ানোই কিন্তু পড়ানোটা কিন্তু কনস্ট্যান্ট, মানে পড়ানো কিন্তু একটা কাজ। এই কাজটা কখন হচ্ছে সেটা ম্যান্ডেটারি জানা।
তো আমাদের যেটা হয়, আমরা ইংলিশ এই যে টেন্স বিষয়টা কেন জানাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শুধুমাত্র যে ইংলিশ গ্রামারে ট্রান্সলেশন আসে তা নয়, ইংলিশ গ্রামারে যে শুধু ট্রান্সলেশন আসে তা কিন্তু নয়। কেন? কারণ ওইটা তো আমাদের করতেই হবে, ওটা আমাদের কম্পালসারি। সাথে যেটা করতে হবে আমাদের এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এগুলো কিন্তু আমাদের একটা আলাদা পোর্শন যেটা আমাদের করতে হয়, মিনিমাম 20-30 মার্কস ওতে থাকে। আর যেটা থাকে সেটা হলো লিটারেচার, ইংলিশ লিটারেচার, যেটা প্রোজ হোক বা পোয়েম হোক, এগুলোর আনসার্স লিখতে হয়। এই আনসার্স আমরা যতই মুখস্থ করে আসি না কেন, কিছু কিছু কোয়েশ্চেন্স থাকে এমন যেগুলো একটু আনকমন। আমরা হয়তো আনসারটা লিখতে পারবো, কিন্তু আমাদের মতো করে লিখতে হবে। যখনই আমাদের মতো করে লিখতে হবে বা আমাদের এই কোয়েশ্চেনটা একটু আনকমন, আনসারটাও তাই একটু গুছিয়ে অন্যভাবে লিখতে হবে, তখন কিন্তু আমাদের সেটা কমপ্লিটলি ইংলিশে লিখতে হবে। আর সেই সময় কিন্তু টেন্সের প্রয়োজনীয়তাটা আসে। আবার এসে লেখার সময় বা প্যারাগ্রাফ লেখার সময় আমরা কিন্তু জানি না কি টপিকের এসেটা আসবে বা কি টপিকে প্যারাগ্রাফ লিখতে হবে, বা লেটার রাইটিং হোক, নোটিস রাইটিং হোক, যাই হোক না কেন, রিপোর্ট রাইটিং হোক, আমরা কিন্তু টপিক জানি না। তো আমরা টপিক, আমাদের পক্ষে সম্ভব না যে এতগুলো টপিক একসাথে পড়ে আসা, তাই আমরা কনসেপ্টটা নিয়ে আসি, তারপরে আমরা নিজের মতো করে সেটা লিখি। এই যে নিজের মতো করে লেখা, এই লেখাতেই কিন্তু আমাদের এই টেন্সের বিষয়টা ভীষণ ভালোভাবে মাথায় রাখতে হবে, যে কি উপায়ে লিখছি, কোনো একটা কাজকে লিখছি, সেই কাজটা কখন হচ্ছে, এখন, আগে না পরে, এই বিষয়টার উপর ডিপেন্ড করবে টেন্স। এবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে এখানে, আমরা শুধুমাত্র টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আর তার ক্লাসিফিকেশন জানলেই কিন্তু হবে না। আমাদের যেটা প্রথমে শিখতে হবে টেন্স কি, টেন্সের সাথে ভার্বের ফর্মস চেঞ্জগুলো, তার সাথে যেটা জানতে হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর তার সাথে কি ধরনের ভার্ব ইউজ হয় সেগুলো। তারপরে কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনে ঢুকতে হবে, পাস্ট টেন্সের ক্লাসিফিকেশনে ঢুকতে হবে, আর ফিউচার টেন্সের ক্লাসিফিকেশনে ঢুকতে হবে। তবেই আমরা পারবো এই ট্রান্সলেশন বিষয়টা করতে। আর এই ট্রান্সলেশনের যে জিনিসটা, যেটা আমরা যদি প্র্যাকটিস করার সাথে সাথে, তবেই কিন্তু আমরা পারবো এই এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, এগুলো সুন্দরভাবে করে দিতে, কনসেপ্ট জানা থাকলেই। আর সাথে যে কোনো লিটারেচারের যে কোনো কোয়েশ্চেনের আনসার আমরা সঠিকভাবে কিন্তু লিখতে পারবো। যদি আমরা সেটা মুখস্থ নাও করে আসি, আমরা আমাদের কনসেপ্টটা দিয়ে, আমাদের পোয়েমটা হয়তো জানা, আমাদের গল্পটা হয়তো জানা, সেইটার ভিত্তিতেও কিন্তু আমরা সুন্দরভাবে সেই গুছিয়ে পুরো গোটা আনসারটাও লিখতে পারবো। তো আসো আমরা যেটা বললাম, ভার্ব টেন্স মানে ক্রিয়ার কাল কি, সেটা আমরা জেনে নিলাম। এবারে যে জিনিসটা আমাদের জানার বিষয়, সেটা হলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটু এক্সাম্পল দিই, তার আগে আমি আরেকবার একটু লিখে নিই এই ক্রিয়ার কাল বা ভার্ব টেন্সের ডেফিনেশনটা, তোমরা একটু নোট ডাউন করে নাও। যে সময়ে কোনো কাজ সম্পন্ন করা হয় তাকে ক্রিয়ার কাল, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, বা ভার্বের টেন্স বলে। আমার মনে হয় তোমরা যদি এই গোটা একটা ডেফিনেশন, এটা তোমরা একটু নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের কোনোদিনও বুঝতেই অসুবিধা হবে না। কারণ এই যে আমি আজকে যে টপিকটা পড়াচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র কোনো একটা মানে কোনো স্পেসিফিক কোনো ক্লাসের জন্য কিন্তু নয়, এটা ছোট থেকে বড় সবার জন্য। যারা সামনেই আর কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তাদের জন্যও যেরকমভাবে এই পড়ানোটা ভীষণভাবে প্রয়োজন, অপরদিকে যারা ক্লাস 3-4-এ পড়ে তাদের জন্যও ভীষণভাবে প্রয়োজন, যারা সবেমাত্রই শুরু করেছে টেন্স বোঝা, টেন্স পড়া। তো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা যদি আমরা একবার ভালো করে লিখে পড়ে বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের এই টেন্স বিষয়টা কি, এটা বুঝতে আর অসুবিধা হবে না। সমস্ত কিছু সেন্টেন্স মেকিং এর জন্য তো টেন্সটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে। তো সেক্ষেত্রে একেবারে ঠিক যে এই যে টেন্সের যে কনসেপ্টটা, সেটা যদি একদম ছোটবেলা থেকে একদম ভেতরে বসে যায় না, তো
একটা যখন উঁচু ক্লাসেও গেল, যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশুনো করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টেন্সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সুতরাং বেসিক থেকে এই বিষয়টা অর্থাৎ টেন্সের বিষয়টা খুব ক্লিয়ারলি একটা কনসেপশন স্টুডেন্টসের মধ্যে রাখা দরকার, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় অ্যাটলিস্ট টেন্স নিয়ে। আর তার থেকেও বড় কথা হলো মানে স্পোকেন ইংলিশ বিষয়টা আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই স্টুডেন্ট বা ক্যান্ডিডেটরা চায় যে আমরা একটু স্পোকেন ইংলিশ শিখি এই 3 মাস রেজাল্ট বেরোনোর আগে অবধি। এই যে স্পোকেন ইংলিশ না, এই স্পোকেন ইংলিশের বিষয়টাই অনেকটা দাঁড়িয়েছে টেন্সের উপরে। আমরা যদি টেন্সটা আমাদের কাছে ক্লিয়ার থাকে, আমাদের কাছে যদি মানে স্টক অফ ওয়ার্ডস অনেকটা থাকে, তাহলে আমার মনে হয় না যে কেউ আমরা ইংলিশে কথা বলতে গিয়ে কেউ ফাম্বল করবে, কারণ তাদের কাছে গোটা বিষয়টা ক্লিয়ার যে আমি কি বলছি, আমি কি বলছি অর্থে আমি যেটা বলছি সেটা সময়টা কি, সেটা জানাটা আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেক সময় বলা হয় যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অতটা মাথায় না রাখলেও চলে যে কিভাবে একদম সব প্রপারলি কারেক্ট হচ্ছে কিনা, তবু যদি ঠিকঠাক বলা যায় নিজে অনেক বেশি কনফিডেন্ট বলা যায় এবং সেটা ভালো হয় কিন্তু ব্যাপারটা। তো যদিও বা বলা হয় যে অত ওইভাবে না দেখে একটা বললেই হয়, ফ্লুয়েন্সিটা থাকা, যেটা এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। কারেক্টলি যদি আমি জানি তবে আমি কারেক্টলি বলতে পারবো, এবং সেই জানাটার জন্য ডেফিনেটলি আমাকে স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে এবং তার পাশাপাশি যে গ্রামাটিক্যাল পোরশনগুলো টেন্সের বিষয়টা, তো সেইটা তো একদম জানাটা ভীষণভাবেই দরকার। এবং যার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো, যাতে আমরা বেসিকটা খানিকটা একটু রিভাইজ করবার মতোই স্টুডেন্টসদের করাতে পারি এবং যার ফলে তারা কিন্তু ঝালিয়ে নিতে পারে, তার ফলে যাতে উঁচু ক্লাসগুলোতে কোনো অসুবিধা না হয়। আর তাছাড়া ওই যে আমরা বলি না যে ঠিক আছে ফ্লুয়েন্সিটার প্রয়োজন, কিন্তু আমরা যখন বাংলায় কথা বলি, মানে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, তখন কিন্তু আমরা মোটেই এই জিনিসটা গোলাই না যে কোনটা, মানে আমরা আমাদের মধ্যে কিন্তু এই টেন্সের বিষয়টা কিন্তু আমাদের গোলায় না, ঠিক আছে, যে আমরা কি বলছি ভুল হয়ে যাচ্ছে সেটা কিন্তু গোলায় না। তো ইংলিশও আমাদের মনে হয় ফ্লুয়েন্সি থাকার সাথে সাথে এই পোর্শনটাও ঠিক করা দরকার যে আমরা কি বলছি। আমরা যদি কোনো একটা কিছুর ক্ষেত্রে বলে থাকি যে এটা হয়েছিল, তাহলে কিন্তু আমাদের টেন্সটাও কিন্তু পাস্ট টেন্সটাই ইউজ করতে হবে। আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করব, সেটা কিন্তু ভুল। তাহলে কি ভুল হবে, আমরা যদি পাস্ট টেন্সে হয়ে গেছিল কিন্তু আমরা বলছি প্রেজেন্ট টেন্সে বলছি, তাহলে কি হবে, তোমার অপোজিটে যে থাকবেন, যার সাথে তুমি কমিউনিকেশন করছো, সেটা কিন্তু ভুল হবে কমিউনিকেশনটা, কারণ সে ভাববে যে এটা হচ্ছে কিন্তু তুমি বলেছো হয়েছিল, তাতে কিন্তু ভুল হয়ে গেল, কমিউনিকেশনে ভুল হয়ে গেল। তাই জন্যই কিন্তু এই টেন্স বিষয়টা খুব নখদর্পণে রাখা উচিত। তো আমার মনে হয় ডেফিনেশনটা তোমরা লিখে নিয়েছো। এবারে আমরা চলে যাব একটু প্রথমেই ক্লাসিফিকেশনে, যে আমরা আগেই জানি, আমরা আরেকবার একটু লিখে নিই। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তো এই জিনিসটা আমরা প্রত্যেকে জানি। এবার আমরা একটা এক্সাম্পল দিলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট টেন্সে যেরকম আমি আই গো, ইউ রাইট, I am eating rice, এই জিনিসগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স। অপরদিকে আমি এক্সাম্পলগুলো একটু লিখে দিই, লিখে তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। পাস্ট টেন্সে I went, you wrote, I was eating rice, আবার ফিউচার টেন্সে I shall go বা you will write, এরকম। তো দেখো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এখানে যে সময়টার কথা বলা হচ্ছে, প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করে নিই ভার্ব। যেরকম গো মানে আই গো, আমি যাই, এটা কিন্তু একটা কাজ করা, যাওয়া, বা রাইট লেখা, এটা কিন্তু একটা কাজ করা। ইটিং, এটাও কিন্তু একটা কাজ করা। এই যে কাজ করাগুলো বোঝাচ্ছে, এইখানে ওয়েন্টটাও একটা কাজ করা, রোট, WROTE, রোট, ইটিং, গো, রাইট,
এই যে এই কাজ করাগুলো, এগুলো কোন সময় হচ্ছে এইটাই কিন্তু আমাদের বোঝাটা ইম্পর্ট্যান্ট। আর এই যে সময়টা, এই সময়টার উপরেই যে আমরা বুঝে আমরা এটা বুঝতে পারছি যেটা কোন টেন্স। তারপরে কিন্তু আমাদের ওই প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনে ঢুকতে হবে, পাস্ট টেন্সের ক্লাসিফিকেশনে ঢুকতে হবে, ফিউচার টেন্সের ক্লাসিফিকেশনে ঢুকতে হবে। তাহলে এই যে ভার্বগুলোর সময়, মানে এই যে ভার্বগুলো যেগুলো কাজ করা বোঝাচ্ছে, সেগুলোর সময় বোঝাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। আই গো, আমি যাই। ইউ রাইট, তুমি লেখো। আই অ্যাম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি। দেখো এই সবকটা কিন্তু সময় সবটাই প্রেজেন্ট, বর্তমানে। আই গো, আমি যাই, মানে এটা আমি করে থাকি, এটা আমার রোজকার ঘটনা বা আমি এটা করি, তার মানে কিন্তু এটা হয়ে থাকে, হয়। বা আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তার মানে কিন্তু আমি এখন খাচ্ছি, এটা এই সময়ের ঘটনা। এই খাওয়াটার সময় হলো এখন, প্রেজেন্ট টেন্স, তাই জন্যই কিন্তু এটা প্রেজেন্ট টেন্স হলো। অপরদিকে পাস্ট টেন্সে আই ওয়েন্ট, গোটা হয়ে গেল ওয়েন্ট। এইটাই কিন্তু বোঝাটা দরকার, বা এই যে আমরা এতক্ষণ স্টক অফ ওয়ার্ডসের কথা বলছিলাম, এইভাবেই কিন্তু আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে, আর সাথে বুঝতে হবে ফর্মসগুলো ভার্বের। যেরকম প্রেজেন্ট টেন্সে আমরা বলি গো, ঠিক তেমনভাবে পাস্ট টেন্সে ওটা হয়ে যায় ওয়েন্ট। এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, এই জিনিসটা, এই কাজ করাটা কিন্তু হয়ে গেছে, তাই জন্যই কিন্তু এটা পাস্ট টেন্স। আবার ইউ রোট, তুমি লিখেছিলে। এই যে রাইটের রোট হচ্ছে, এই চেঞ্জ হয়ে গেল এই ফর্মটা, তার মানে এটা করা হয়ে গিয়েছিল, এই লেখার কাজটা কিন্তু আগে হয়ে গিয়েছিল। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তোমাকে বুঝতে হবে ভাত যে খাওয়াটা, এটা যে কাজ, সেই কাজটা কখন হচ্ছে। খাচ্ছিলাম বা খাচ্ছিলাম মানে হয়ে গেছে, তখন খাচ্ছিলাম, এখন নয়, তাই জন্য কিন্তু এটা পাস্ট টেন্স। আবার ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শ্যাল গো, ইউ উইল রাইট। আই শ্যাল গো, আমি যাব, এখনো যাইনি বা আমি যাই না, বা আমি গিয়েছিলাম এরকমটাও না, আমি যাব, যেটা এখনো করিনি, করব। দ্যাট ইজ কল্ড ফিউচার টেন্স, যেটা এখন করছি না বা আগেও করা হয়নি বা রোজ করি না, যেটা করব। তাহলে সময়টা বোঝাটা ইম্পর্ট্যান্ট। আর সময়টা আমরা কিভাবে বুঝবো? এইভাবেই বুঝবো, বাংলা করে করে বুঝবো, তাতে আমাদের ইংলিশ লিখতে সুবিধা হবে। ঠিক আছে, আমার মনে হয় ক্লিয়ার। এবারে আমরা ক্লাসিফিকেশনে যাব, কিন্তু এখন না, ক্লাসিফিকেশন আমি অবশ্যই করে করাবো। তার আগে আমরা একটু ভার্বের এই চেঞ্জেসগুলো আমরা একটু পড়ে নিই। এই স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো আমরা একটু পড়ে নিই। তোমরা দেখছো এডুকেশন অনলাইন অনুষ্ঠান, এবং আমরা কিন্তু আজ যে ক্লাস করছি তাতে সুদেষ্ণা ম্যাম পড়াচ্ছেন ভার্ব টেন্স। তো এই যে টেন্সের ব্যাপারটা বারে বারে করে বলা হচ্ছে যে কতটা ইম্পর্ট্যান্ট এই টেন্সের ব্যাপারটা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। এবং যখন তোমরা রাইটিংয়ে যাবে, বিভিন্ন ধরনের তোমাদের লেটার রাইটিং হতে পারে, প্যারাগ্রাফ রাইটিং হতে পারে, বিভিন্ন ধরনের রাইটিংয়ের ক্ষেত্রে সেন্টেন্সটা যখন এক একটা তোমাকে নিজেকে কনস্ট্রাক্ট করতে হবে, নিজেকে যখন একটা সেন্টেন্সকে লিখতে হবে, সেই সময় কিন্তু এই টেন্সের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি এটা নতুন করে তোমাদের কিছু বলবার নেই, তোমরা সবাই জানো, এবং যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তারাও এই বিষয়টি জানেন। তো আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে খানিকটা হেল্প করবার, যাতে করে এই যে যেই বিষয়গুলো তারা পড়ে নিয়েছে, যারা উঁচু ক্লাসে রয়েছে, যারা আমাদের এই অনুষ্ঠান দেখো, তো তাদের ক্ষেত্রে একটুখানি রিভিশনের জন্য যে টেন্সটা ঠিক কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে পড়তে হয়, সেই বিষয়টা তোমাদের এখানে বারে বারে করে ফিরে ফিরে দেখানোর জন্যই আমাদের এই ক্লাস। তো আমরা যাই হোক, আমরা চলে আসি একটু ভার্বে। স্ট্রং ভার্ব আর উইক ভার্ব, এইটা আমাদের আগে জানতে হবে। এবার স্ট্রং ভার্ব আর উইক ভার্ব এই কারণে আমি প্রথমে করলাম, তারপরে আমি চেঞ্জেসটা বোঝাবো। স্ট্রং ভার্বের ক্ষেত্রে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, সিং, স্যাং, সাং। এবার তোমাদের মনে হচ্ছে এটা কি? এটা কিছুই না, দেখো আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এইখানেই কিন্তু
বোঝার বিষয়টা কেন? কারণ তোমরা যখন কোনো টেন্সের ক্ষেত্রে এই যে টেন্সের ইউজগুলো, টেন্সটা যে করতে গেলে তোমাদের কিন্তু যখন টেন্সের ক্লাসিফিকেশন পড়াবো তখন কিন্তু প্রেজেন্ট আর পাস্ট তো বুঝলাম, পাস্ট পার্টিসিপেলেরও কিন্তু ব্যবহারটা প্রয়োজন, ব্যবহারটা চলে আসে। ঠিক এই কারণেই কিন্তু আমি এই স্ট্রং ভার্ব আর উইক ভার্বটা বোঝাচ্ছি, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। কীরকম? যেরকম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, একটা ভার্ব যেটা প্রেজেন্ট টেন্সে হয় সেটা পাস্ট টেন্সে হয়, আবার পাস্ট পার্টিসিপলে হয়, 3 রকমভাবে চেঞ্জ হয় আর তার প্রত্যেকটার ইউজ আছে। তো আমি যদি প্রেজেন্টে সিং মানে গান গাওয়া অর্থে বোঝায় সিং, SING সিং, তাহলে পাস্টে হয়ে যায় স্যাং, SANG, আর পাস্ট পার্টিসিপলে হয়ে যায় সাং, SUNG। এবার বিষয়টা হচ্ছে এখানে একটা ট্রিক আছে। কখন এই রকম হবে? যখন দেখবে কোনো একটা ভার্বের ভিতরে ভাওয়েল আছে, AEIOU, তার মধ্যে যেরকম দেখো সিংয়ে SI, সেটাই চেঞ্জ হয়ে যায় সব সময়, সেটা হয়ে গেল স্যাং, SANG, তারপরে পাস্ট পার্টিসিপেলে হলো সাং, SUNG সাং। সেরকম আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি প্রেজেন্ট টেন্সে, কাম, COME, কাম। দেখো COME, ওতে কিন্তু একটা ভাওয়েল, AEIOU, ও একটা ভাওয়েল, তাই এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কেম, CAME, কেম। দেখো কেম হয়ে গেল, কাম, কেম, আবার পাস্ট পার্টিসিপেলে হয়ে যাবে কাম। এই ট্রিকগুলোই কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। আবার আমি উইক ভার্ব, এগুলোকে আমরা সবসময় বলবো স্ট্রং ভার্ব, যেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা সবসময় বলবো স্ট্রং ভার্ব। এবারে আমরা যখন একটু উইক ভার্বে আসবো তখন দেখছি আমরা আবার করে নিই প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। দেখতে পাচ্ছি আমরা। এবারে দেখো আমি এখানে লিখে দিয়েছি প্লে, প্লেইড, প্লেইড। আমি এখানে বসিয়ে দিচ্ছি প্লে, প্লেইড, প্লেইড। এবারে দেখো এখানে প্রেজেন্ট টেন্সে প্লে আছে, পাস্ট টেন্সে ইডি হয়ে যাচ্ছে, আবার পাস্ট পার্টিসিপেলে সেম থাকছে। এই যখন ইডি বা টি, ইডি বা টি যখন অ্যাড হবে তখন কিন্তু তার কোনো চেঞ্জেস নেই, সেটা কিন্তু একই থাকবে। তখন কিন্তু পাস্ট পার্টিসিপেলের কোনো চেঞ্জেস থাকবে না, পাস্টেও যা পাস্ট পার্টিসিপেলেও কিন্তু তাই। আরেকটা এক্সাম্পল, আমি ইডির একটা এক্সাম্পল দিয়েছি, এবার আমি একটা টি এর একটা এক্সাম্পল দেবো। আমি পুরোটা মুছে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে, মানে এখানটা পুরো আর স্পেস নেই লেখার। দেখো আমি এইভাবে পড়াচ্ছি, আমি একটু একটা দাগ টেনে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আমি কি বলেছিলাম ইডি আর টি, এই দুটো জিনিস অ্যাড হলে তখন আর চেঞ্জ থাকে না। কিরকম? প্রেজেন্টে যদি আমরা লিখি ড্রিম, তাহলে পাস্টে হয়ে যাবে ড্রিমড, পাস্ট পার্টিসিপেলও তাই থাকবে। তাহলে এটা একটা ট্রিক গেল। এবারে আরেকটা ট্রিক আমরা একটুখানি পড়ে নিই এক্সাম্পল দিয়ে। সে, সেইড, সেইড। আর একটা এক্সাম্পল দেখে নিই, মিট, মেট, মেট। দেখো এখানে এইটা কোনো উইক ভার্বের ভিতরে একটি ভাওয়েল উঠে যাচ্ছে, মিটটা মেট হয়ে যাচ্ছে, এমিটি, এমিটি। আবার আরেকটা এক্সাম্পল হয় যেটা পুট, 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 যার কোনো কিন্তু চেঞ্জ নেই। পুট, 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 তিনটেই এক, যার কোনো চেঞ্জেস নেই।
তাহলে এখান দিয়ে আমরা বুঝতে পারলাম যদি আমরা ইডি ইউজ করি বা টি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু পাস্ট আর পাস্ট পার্টিসিপল একই থাকে, যেরকম ড্রিম, ড্রেমড, ড্রেমড। আবার সেতে আছে এসে বাই সে, ওটা উঠে গিয়ে সেইড হয়ে গেল, এসে আইডি, সেইড, দুটোই এক রইল। আবার মিট, MEET, মিট, এইখানে মিটে দুটো ভ্যাওয়েল আছে, ডাবল ই, একটা ভ্যাওয়েল উঠে গিয়ে মেট হয়ে গেল। আবার পুট, 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 পুটের কোনো চেঞ্জ নেই। বা কাট, CUT, কাট, এটারও কিন্তু কোনো চেঞ্জ নেই। আমি তোমাদেরকে একটা এরকম ছক করে কিছু প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল এই ভার্বের কিছু ফর্মস আমি একটু লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে নোট ডাউন করতে থাকো। চলো আমরা প্রথমে লিখি প্রেজেন্ট। যেগুলো ভীষণ কমন ভার্ব সেগুলোর উপর আজকে আমি চেঞ্জেসগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও যাতে তোমাদের কাজে লাগে। প্রেজেন্ট, তারপরে আমরা লিখছি পাস্ট, তারপরে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। এবারে আমরা বেশ অনেকগুলোই করব, আমি একটু প্রথমে একটু দাগ টেনে নিচ্ছি, অনেকগুলো হলো। নাম্বার 1 যেগুলো ভীষণ কমন সেগুলোই আজকে আমরা করাবো। বিকাম, বিকাম, দেখো বিকাম, আমি কিছুক্ষণ আগেই এটা পড়ালাম কাম, COME, কাম, দেখো এর মধ্যে কিন্তু ভাওয়েল আছে COME, তার মানে চেঞ্জ হয়ে যাবে বিকেম। আবার পাস্ট পার্টিসিপলে বিকাম, ঠিক আছে। এবারে নাম্বার 2 বিগিন, BEGIN, বিগিন, তাহলে বিগিন হয়ে যাবে আই আছে, বিগিন আই ভাওয়েল, বিগ্যান, তারপরে হবে বিগান, চেঞ্জ হয়ে যাচ্ছে ভাওয়েল আছে বলে, বোঝা গেল। নাম্বার 3 ব্রেক, BREAK, ব্রেক, ভাওয়েল আছে তাই জন্য ব্রোক, BROKE, ব্রোক, তারপরে পাস্ট পার্টিসিপলে হবে ব্রোকেন, ঠিক আছে। তারপরে রাইজ, RISE, রাইজ, আই আছে, রোজ হয়ে যাবে। আবার পাস্ট পার্টিসিপলে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে হবে রাইজেন। এগুলো কিন্তু নোট ডাউন করে নাও। নাম্বার 5 ব্লো, BLOW, ব্লো, ও আছে, এটা হয়ে যাবে ব্লিউ। আবার পাস্ট পার্টিসিপলে পুরোটা চেঞ্জ হয়ে যাবে ব্লোন। আমি ইচ্ছা করেই এই ধরনের দেখাচ্ছি, এই চেঞ্জেসগুলো দেখাচ্ছি, কারণ দেখো এখানে প্রত্যেক কটা কিন্তু চেঞ্জ হচ্ছে। প্লে, প্লেড, এগুলো আমরা জানি। রান, 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 এগুলোর কোনো চেঞ্জ হয় না। ইডির ব্যবহারগুলো আমরা জানি মোটামুটি, সে, সেইড, হ্যাঁ, টক, টক, এগুলো আমরা জানি। কিন্তু এই যে চেঞ্জেসগুলো হচ্ছে ভার্বের, যেখানে বিকামটা বিকেম হয়ে যাচ্ছে, বা বিগিনটা বিগ্যান হয়ে যাচ্ছে, বা ব্রেকটা ব্রোক হয়ে যাচ্ছে, যেরকম রাইট, WRITE, রাইট, সেটা হয়ে যাচ্ছে রোট, WROTE, রোট। আর আরেকটা হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। দেখো পুরোটা কিন্তু চেঞ্জ। এই যে এত একটা বেশ সুন্দরভাবে আমি চার্টটা দিয়ে দিলাম, এইগুলোই কিন্তু প্র্যাকটিস করাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কেন? কারণ তোমরা না হলে কিন্তু টেন্স করতে পারবে না। এই চেঞ্জেসগুলো তোমরা যত পড়বে ততই কিন্তু তোমাদের জন্যই উপকারী। আমি আরও কিছু কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, আমার মনে হয় তাতে তোমাদের সুবিধাই হবে। এটা মুছে আরেকবার আরও কয়েকটা বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। তোমাদের এই নোট ডাউন করে রাখলে তোমরা একবার একটু ঝালিয়ে নিলে আমার মনে হয় তোমরা আর ভুলবে না। তো যখন তোমরা টেন্স, মানে নট অনলি টেন্স, তোমরা যখন কিছু সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে বা যাই কিছু বলো বা লেখো না কেন, তখন কিন্তু এইটার প্রয়োজন হয়ে যাবে। সেরকমভাবে
আরও কিছু আমরা আরও 6টা মতো করে নিই। বাই, বি ইউ ওয়াই, বাই, ইউ বাই, বট। আবার বি ও ইউ জি এইচ টি, বট। ঠিক আছে, বাই, বট, বট। আবার যদি আমরা ব্রিং লিখি, বি আর আই এন জি, ব্রিং, সেটা কিন্তু ব্রট হবে, বি আর ও ইউ জি এইচ টি, বি আর ও ইউ জি এইচ টি, ব্রট। ঠিক আছে, এরপরে আমরা করছি, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, ডু, ডি ও ডু, সেটা দেখো চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে ডিড, ডি আই ডি, ডিড। আর পাস্ট পার্টিসিপেলে হচ্ছে ডান, ডি ও এন ই, ডান। এই 3 নম্বরেরটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, সব থেকে বেশি কাজে লাগে, ডু, ডিড, ডান। এবারে দেখো গো, জি ও গো, সেটা হয়ে যাচ্ছে ওয়েন্ট, ডাব্লিউ ই এন টি, ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপেলে হচ্ছে গান, জি ও এন ই, গান। ঠিক আছে, এবারে আরেকটা দেখো সিট, এস আই টি, সিট। এখানে দেখো কোনো চেঞ্জ নেই, স্যাট, স্যাট। ঠিক আছে, আরেকটা আমি করাচ্ছি স্পিক, এস পি ই এ কে, স্পিক। স্পিকটা হয়ে যাচ্ছে স্পোক, এস পি ও কে ই, স্পোক। আর এটাও আবার চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে স্পোকেন, এস পি ও কে ই এন, স্পোকেন। তাহলে বুঝতে পারলে বাইটা হয়ে যাচ্ছে বট, বি ও ইউ জি এইচ টি, যার কোনো চেঞ্জ নেই, পাস্ট পার্টিসিপেলেও সেম হবে। তারপরে ব্রিংটা হয়ে যাচ্ছে ব্রট, বি আর ও ইউ জি এইচ টি, ব্রট, সেটারও কিন্তু কোনো চেঞ্জ নেই। আবার ডু হয়ে যাচ্ছে ডেড, ডান। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ডু, ডিড, ডান। তারপরে গো হয়ে যাচ্ছে ওয়েন্ট, গান। সিট, স্যাট, স্যাট, এটারও কোনো চেঞ্জ নেই, পাস্ট পার্টিসিপল আর পাস্টে একই হবে। আবার স্পিকে কিন্তু চেঞ্জ আছে, স্পোক আর স্পোকেন। স্পোক হলো পাস্ট টেন্সে আর পাস্ট পার্টিসিপলে হলো স্পোকেন। তাহলে বেশ আমরা অনেকগুলো এক্সাম্পল করে নিয়েছি। আমার মনে হয় এবার একটু তোমরাও বাড়িতে একটু প্র্যাকটিস করো, আমার সাথে সাথে নোট ডাউন করেছো। আরও তোমাদের গ্রামার বই যদি থাকে, তোমরা এই গ্রামার বইতেও পুরো একটা 4-5 পেজের একটা লিস্ট পেয়ে যাবে, সেটা তোমরা একবার পড়ে নাও। তা এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, টেন্স বোঝার জন্য এই ভার্বের চেঞ্জেসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমরা চলে আসব ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। দেখো আমি আজকে টেন্স পড়ানোর আগে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আগে পড়িয়ে দিচ্ছি। কেন? কারণ আমি যদি এখন টেন্স আর টেন্সের ক্লাসিফিকেশন পড়ানো শুরু করি, তোমাদের কাছে কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন, ভার্বের চেঞ্জেস, কেন এটা পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হলো, কেন এটা প্রেজেন্ট টেন্সের মতো করে থাকলো, মানে তোমরা একদম গুলিয়ে ফেলবে। তাই এই ভার্বের চেঞ্জেসগুলো যেরকম পড়িয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, সেরকমই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনটাও কিন্তু বোঝাটা দরকার। না হলে তোমরা কোনোদিনও ট্রান্সলেশন সঠিকভাবে করতে পারবে না, এরর থেকেই যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন বুঝে নে। এবারে প্রথমে আমরা লিখছি ফার্স্ট পারসন। তার আন্ডারে কি হয়? আই, উই। সেকেন্ড পারসন, তার আন্ডারে হয় ইউ। তারপরে থার্ড পারসন, তার আন্ডারে হয় হি আর শি, ইট বা কোনো নাম বা দে। এবারে বিষয়টা হচ্ছে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বুঝলাম। ফার্স্ট পারসনে আই, উই, সেকেন্ড পারসনে ইউ, আর থার্ড পারসনে হি, শি, ইট, দে। ঠিক আছে, এটা তো বুঝলাম। এবারে আমাদের বোঝা উচিত সিঙ্গুলার প্লুরাল বলে, না হলে কিন্তু মুশকিল আছে, না হলে আমরা বুঝবো না। সিঙ্গুলার প্লুরাল, সেখানে থার্ড পারসনটা ক্লাসিফিকেশনটা এখানে চলে আসবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে। কিরকম? সিঙ্গুলারে
আই হবে ফার্স্ট পারসন, প্লুরালে হয়ে যাবে ভি। আমি, আই, এটাও ফার্স্ট পারসন। ভি, আমরা, এটাও কিন্তু ফার্স্ট পারসন, কিন্তু সিঙ্গুলারে আই আর প্লুরালে হয়ে যাচ্ছে ভি। সেরকম সেকেন্ড পারসনে দুটোই, ইউ বোঝাতে একজনকেও বোঝায়, ইউ বোঝাতে তোমরাও বোঝায়, তুমি, তোমরা। প্লুরালে ইউ, তুমি, সরি সিঙ্গুলারে ইউ মানে তুমি, প্লুরালে ইউ মানে তোমরা, ঠিক আছে। থার্ড পারসনে সিঙ্গুলারে হি, শি, ইট, হি, শি, ইট বা কোনো নাম। সে, সে বোঝাতে ছেলে ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি, ইট মানে কোনো জিনিসকে বোঝাতে বোঝায়। আর কারোর নাম হলে তো সেক্ষেত্রে একজনের নাম হলে কিন্তু সেক্ষেত্রে সিঙ্গুলার। প্লুরালে সেক্ষেত্রে চলে আসবে দে মানে তারা, তারা, সেটাও কিন্তু থার্ড পারসন কিন্তু প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে। এইটুকু তোমরা নোট ডাউন করে নাও। তারপরে এবার আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড এগুলোর তোমার প্লেসমেন্টটা দেখাবো। এবারে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি কি জানি, আমরা এখানে প্রেজেন্ট টেন্স বলে লিখি। প্রেজেন্ট টেন্সে আমরা কি কি জানি, কি কি হয়? অ্যাম, ইজ, আর, ঠিক আছে। এবার আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দিয়ে বোঝাবো। ফার্স্ট পারসনে কি আছে? আই, আই, আই এর সাথে হবে আই অ্যাম। কখনো আই ইজ বা আই আর হয় না, আই অ্যাম। সেরকম ভি, ভি এর সাথে কিন্তু হয় ভি আর। ইউ, ইউ এর সাথে কিন্তু হয় ইউ আর, ঠিক আছে। সেরকম শি বা হি বা ইটের ক্ষেত্রে হয় ইজ, মানে শি ইজ, হি ইজ, ইট ইজ। সেরকম দে, টি এইচ ই ওয়াই, দের ক্ষেত্রে হয় দে আর। বোঝা গেল? এইটাও কিন্তু জানাটা দরকার টেন্স করার জন্য। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, সেখানে আই এর সাথে হয় আই অ্যাম, উই আর, ইউ আর, শি, হি, ইট বা কোনো একজন ব্যক্তি জিনিস ক্ষেত্রে ইজ, আর দে হলে আর, মানে দে মানে তারা, তাই আর, ঠিক আছে। এবার আমরা চলে আসব পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আমরা কি জানি? পাস্ট টেন্সে জানি আমরা ওয়াজ, ওয়্যার। সেখানে আই ওয়াজ, ইউ ওয়্যার, উই ওয়্যার, শি, হি, ইট বা কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে চলে আসে ওয়াজ, দে, ওয়্যার। তার মানে বোঝা গেল আই এর সাথে তো আই ওয়াজই হবে, একজন ব্যক্তির ক্ষেত্রেও ওয়াজ হবে, যেরকম সে বা এটা, এক্ষেত্রেও কিন্তু ওয়াজ হবে, বা একজনের ক্ষেত্রে বোঝালে ওয়াজ হবে, বাকিগুলো কিন্তু ওয়্যার। ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। বোঝা গেল? এবারে আমরা পাস্ট আর প্রেজেন্টের হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে একটু কথা বলবো। এতক্ষণ তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার নিয়ে কথা বললাম। এবারে একসাথেই আমি করাচ্ছি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় হলো হ্যাভ, এইচ এ ভি ই, হ্যাভ, আর হ্যাজ। আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে হয় হ্যাড। এবারে আই এর সাথে হয় হ্যাভ, আই হ্যাভ, ইউ এর সাথে হয় হ্যাভ, উই এর সাথে হয় হ্যাভ, দের সাথে হয় হ্যাভ। তাহলে হ্যাজ কার সাথে হয়? যে কোনো একটা। শি মানে সে, সেটা মেয়ে হতে পারে, মানে শি। হি সে মানে ছেলে ক্ষেত্রে বোঝায়। ইট বা কোনো একজনের ক্ষেত্রে বোঝালে সেক্ষেত্রে হ্যাজ হয়। হ্যাডের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে হয়।
সেটা আই, উই, ইউ, শি, হি, ইট, দে বা যে কোনো একজন বা অনেকজন ব্যক্তি যাই হোক না কেন পাস্টে কিন্তু হ্যাড হয় সব ক্ষেত্রে। বোঝা গেল? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইটার পজিশনিংটা আমার মনে হয় বোঝা গেল এবারে কোনটার ক্ষেত্রে কোনটা হয়। ঠিক আছে, এই যে আমরা এবার বুঝে নিলাম, করে নিলাম, আমি ফিউচার টেন্সে আসছি, এই যে আমরা এগুলো বুঝে নিলাম প্রেজেন্ট আর পাস্টে, এবারে আর টেন্স বুঝতে আর টেন্সের যে চারটে করে ক্লাসিফিকেশন আছে সেটা বুঝতে আর অসুবিধা হবে না। এবার আমরা একটু ফিউচার টেন্সটা বলে নিই। ফিউচারের ক্ষেত্রে আমরা জানি শ্যাল আর উইল, তাই তো? শ্যাল আর উইল এটা আমাদের জানা। এবারে বিষয়টা হচ্ছে এই যে আমরা শ্যাল আর উইলটা জানি, আই এর সাথে কিন্তু আমরা অবশ্যই শ্যাল, উই এর সাথেও কিন্তু আমরা শ্যাল বসাবো। অপরদিকে ইউ, দে, শি, হি, ইট বা কোনো একজন ব্যক্তি যাই হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইল বসাবো। ঠিক আছে, যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, আই শ্যাল গো, উই শ্যাল গো। আবার ইউ এর ক্ষেত্রে হবে ইউ উইল গো, তখন কিন্তু ইউ শ্যাল হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে শ্যাল আর উইলের কিভাবে কোনটা কোথায় বসাবো, কোন পার্সনের সাথে কি বসাবো। আই আর উই সাথে আমরা শ্যাল বসাবো, সেরকমভাবে ইউ, দে, শি, হি, ইট এগুলোর সাথে উইল বসাবো। ঠিক আছে, এইবারে আমাদের ফিউচার টেন্সে একটা ছোট্ট জিনিস একটু বুঝে নিতে হবে। কীরকম বুঝে নিতে হবে? যে এই দেখো আমি যে বললাম না আই শ্যাল গো, এইটার মানে কি বোঝাচ্ছে? আমি যাব, আমি যাব। এবারে আই উইল গো, এটার মানে কি বোঝাচ্ছে বলো তো? আমি যাবই, আমি যাবই, আমি যাবই সেই জায়গাটায়। এই ব্যবহারটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা কখন বলছি। আই শ্যাল গো মানে আমি যাব, আর আমি যাবই আই উইল গো, তখন কিন্তু এক্ষেত্রে শ্যাল হলো না, আই উইল, আমি করবই, আমি সেইখানে যাবই। সেই ক্ষেত্রে আমরা শ্যাল বসালাম না, আমরা উইল করে দিলাম। এইভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কখন শ্যাল ইউজ করব, কখন উইল ইউজ করব, আমাদের কাজের উপর ভিত্তি করে, আমাদের কথার উপর ভিত্তি করে। এবারে আরেকটা জিনিস আমি বলে দিই, ইউ উইল গো, এটার মানে কি? তুমি যাবে, ইউ উইল গো, তুমি যাবে। এবারে যখন বলা হচ্ছে ইউ শ্যাল গো, তুমি যাবেই, আদেশ অর্থে বা অর্ডার, তাহলে বোঝা গেল ইউ এর সাথে শ্যাল কখন বসবে? যখন অর্ডার অর্থে বোঝাবে যে তুমি যাবেই সেখানে। যেরকম আমরা বলি না ইউ হ্যাভ টু গো, সেরকম ফিউচারের ক্ষেত্রে হলে ইউ শ্যাল গো, তুমি যাবেই, মানে আই অ্যাম অর্ডারিং ইউ, আমি তোমাকে অর্ডার করছি, তুমি যাবেই, ইউ শ্যাল গো। ঠিক আছে, সেরকম হি দিয়ে আমি একটু বোঝাই, হি শি দিয়ে। হি বা শি উইল গো মানে সে যাবে। আবার হি অর শি শ্যাল গো মানে সে যাবেই
আবার আদেশ বা অর্ডার অর্থে বোঝানো হচ্ছে। তাহলে আই আর উই এর সাথে জেনারেলি শ্যাল বসে, কিন্তু এই হ্যাঁ হ্যাঁ আমাদের হয়ে এসছে, আই আর উই এর সাথে কিন্তু শ্যাল বসে। সেই রকম ভাবেই আমরা যখন আই এর সাথে উইল বসিয়ে দিই তখন আমরা সেই কাজটা করবই, সেই অর্থে বোঝায়। অপরদিকে হি, শি, ইট, দে, ইউ এগুলোর সাথে কিন্তু উইল বসে, কিন্তু যখন ইউ শ্যাল বা হি শ্যাল বা শি শ্যাল এরকম করে যখন আমরা বলবো, তার মানে কিন্তু আদেশ বা অর্ডার অর্থে বোঝানো হচ্ছে। তাহলে এই যে ফিউচার টেন্সে উইল আর শ্যালের ব্যবহার, এই ব্যবহারটা যদি তোমরা না বোঝো আবার কিন্তু কমিউনিকেশনে প্রবলেম হয়ে যাবে, সে কিন্তু বুঝতে পারবে না। যদি বলি আই শ্যাল গো, তার মানে সে কিন্তু জেনারেলি ভাবছে ঠিক আছে আই শ্যাল গো, কিন্তু তুমি কিন্তু সেটা বোঝাতে চাওনি, তুমি বলেছো আমি যাবই সেখানে। তার মানে তোমাকে আই শ্যাল বলা যাবে না, তোমাকে বলতে হবে আই উইল। ঠিক আছে? তো এই যে টেন্সের ব্যবহারটা আমার মনে হয় অনেকটা আজকে ওরা বুঝে গেছে। এর পরের দিন আমি আজকে বলেই দিয়েছিলাম অনুষ্ঠানের শুরুতে যে এটা ভীষণ বড় একটা চ্যাপ্টার, যেটা একদিনে হয় না, যেটা ধীরে ধীরে করতে হয়। কারণ এই যে টেন্সের যে আলাদা আলাদা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তার আগের যে এতগুলো বিষয়, যে ভার্বের চেঞ্জেস, টেন্সের বিষয়টা কি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল প্লাস ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তার সাথে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল এগুলোর ব্যবহার, এগুলো যদি আমরা আলাদা করে না জানতাম তাহলে কিন্তু আমরা এবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে আগে ঢুকতে পারবো না, কখনো সম্ভব না। তাই জন্যই কিন্তু আমরা এটা আজকের প্রোগ্রামে আজকে খুব ভালো করে বুঝে গেলাম। এর পরের সপ্তাহে আমি যখন এবার ঢুকবো প্রেজেন্ট টেন্সে আর প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশনে, কারণ প্রেজেন্ট টেন্সে কিন্তু শুধু প্রেজেন্ট টেন্স এরকম নয়, প্রেজেন্ট টেন্সে কিন্তু ক্লাসিফিকেশন আছে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকমভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রেও ক্লাসিফিকেশন আছে, ফিউচার টেন্সের ক্ষেত্রেও ক্লাসিফিকেশন আছে। এই বিষয়টা আমাদের বুঝতে গেলে এই গোটা বিষয়টা কিন্তু আমাদের জানাটা ভীষণ দরকার ছিল। এবারে আমরা মানে খুব ভালোভাবে এবার আমরা টেন্সে ঢুকে যেতে পারবো, ওদের আর কোনো প্রবলেম হবে না। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তোমরা চিনে গেছো, তোমরা ব্যবহার জেনে গেছো, আই এর সাথে অ্যাম বসে, ইজ বসে না বা আর বসে না। এবারে আমরা সোজা প্রেজেন্ট টেন্সে ঢুকে যাব। আজকে আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন খালি দিয়ে দিলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলোর ক্ষেত্রে 4টে ক্লাসিফিকেশন হয়। যেরকমভাবে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট বলি আমরা, সেরকম পাস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম বলবো, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। ফিউচারের ক্ষেত্রেও আমরা সেম বলবো। আবার যেরকম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, আমরা পাস্টের ক্ষেত্রেও কিন্তু বলবো পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারের ক্ষেত্রেও বলবো ফিউচার কন্টিনিউয়াস। আবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এরকম, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকমভাবেই কিন্তু গোটা জিনিসটা এক, খালি সময়ের চেঞ্জ হচ্ছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো এই যে আজকের এই অনুষ্ঠানটার অর্থাৎ আজকের এই ক্লাসের সঙ্গে কিন্তু পরবর্তী ক্লাসগুলো একটা যোগসূত্র থেকেই যাবে। তার ফলে আজকের ক্লাসটা যদি কোনোভাবে তোমরা মিস করে থাকো, যেটা তোমাদেরকে বলি যে ফেসবুক এবং ইউটিউবে কিন্তু তোমরা এই অনুষ্ঠানটি পাবে, সুতরাং একটুখানি যদি তোমরা এই অনুষ্ঠানটা কোনোভাবে সেভ করে নাও তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আজকের ক্লাসটার সঙ্গে যেহেতু যোগসূত্র থাকছে তাহলে তোমাদের অসুবিধে কিন্তু কিচ্ছু হবে না। আর যেটা বলছি যে তোমাদের বেসিক এই যে বিষয়টা ইংলিশের গ্রামার, এই ইংলিশের গ্রামার এই পোর্শনগুলো বেসিক তোমাদের জানাবার জন্য বা বোঝাবার জন্য, বা আমাদের এরকম তো অনেক দর্শক বন্ধু বা আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে যারা অনেকটাই ছোট, তো তাদের ক্ষেত্রে বেসিক এই পোর্শনগুলো তোমরা যেরকম শিখতে পারছো, উঁচু ক্লাসের স্টুডেন্টসরা যারা আমাদের এই অনুষ্ঠানের চোখ মানে অপেক্ষা করে থাকো, আমাদের এই অনুষ্ঠানের জন্য চোখ রেখে অপেক্ষা করে থাকো যে তোমরা সাজেশন পাবে, তার পাশাপাশি সাজেশন তো তোমরা নিশ্চয়ই পাচ্ছ, তার পাশাপাশি এই যে এই ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা একেবারে মিস করো না। যদি এই মুহূর্তে সম্ভবপর না হয় পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখে নিও অনুষ্ঠানগুলো, এবং তোমাদের বন্ধুদেরকে বারবার করে শুরুতে এবং শেষেও বলছি যে তোমরা কিন্তু শেয়ার করো। থ্যাংক ইউ ম্যাম আপনাকে এত সুন্দর করে বোঝাবার জন্য। আজকের মতো এডুকেশন অনলাইন আমরা শেষ করব। তোমরা সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আর প্রত্যেক দিন ঠিক সকাল 9:40 এডুকেশন অনলাইন অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকি। আমাদের সঙ্গে থাকেন যে টিচাররা রয়েছেন তারা, সুতরাং তোমরা একেবারেই মিস করো না এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার।